আমরা ইতিমধ্যেই আমাদের পত্রিকা প্রকাশ করেছি আগের মাসে, আপনাদের কাছে সে পত্রিকা পৌঁছে গেছে। আমরা পরবর্তী পত্রিকার জন্য লেখা চেয়েছি, ফলে ঠিক পত্রিকা প্রকাশের পরে আমাদের এই স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকা আমাদের মধ্যে আছেন, নদিয়া রানাঘাট থেকে এসছেন নির্মাল্য সাহা। নির্মাল্যদা কবিতা লেখেন মূলত। আজকে নির্মাল্যদা একটি ছোট গল্প পাঠ করবেন। আমরা অপেক্ষায় আছি নির্মাল্যদা ছোট গল্পের ভেতরে ছোট গল্প হলেও হয়তো কোনো বৃহত্তর বার্তা আমরা পাবো এবং সমৃদ্ধ হবে। ছোট গল্প পাঠে নির্মাল্য সাহা। দাদা শুরু করুন। শিরোনাম ছোট থেকে বড়। এমন কোনো ক্লাস নেই যে ক্লাসের শিক্ষকরা তার বাপ বাপান্ত না করে। পড়াশোনা তো দূরের কথা, কোনো বইয়ের নামও সে ঠিক করে বলতে পারবে কিনা সন্দেহ। যেমন বনের বাঘ সিংহরাই রাজত্ব করে, ছোট ছোট প্রাণীরা ঝোপঝাড়ের পেছনে থেকে যায়, তেমনি সেও ক্লাসে সবার পেছনের বেঞ্চে প্রথম সারির বাঘ সিংহদের আড়ালেই থেকে যায়। তাছাড়া তার শরীরটাও যে বড্ড ছোট। উচ্চতায় ক্লাসে সবার থেকে ছোট বলে শিক্ষক থেকে ছাত্র সবাই তাকে নাটা শিবু বলেই ডাকে। যদিও ভালো নাম শিবেন দাস, কিন্তু সেটা কারোরই বোধহয় মনে নেই। একবার তো অঙ্কের স্যার গুণেন্দ্রবাবু বাড়ির কাজ না করার জন্য সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন। হঠাৎ শিবুর দিকে চোখ পড়ায় গর্জে উঠলেন, তোর সাহস তো মন্দ না, তুই বসে আছিস? শিবু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? হতচ্ছাড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে তেল চকচকে বেদটা নিয়ে এগিয়ে যেতেই পাশ থেকে অঙ্কে ৭.৭১ পাওয়া বিমল দাঁড়িয়ে বলল, স্যার ও তো দাঁড়িয়েই আছে। স্যার কিছুটা হকচকিয়ে গিয়ে বোর্ডে ফিরে গিয়ে বললেন, শোনো, আজ আমরা সমীকরণ শিখব। কিন্তু একটা ব্যাপারে শিবুকে টেক্কা দেওয়ার ক্ষমতা স্কুলে খুব কম ছেলেরই আছে, সেটা হলো দৌড়। স্পোর্টসের মাঠে সবাই 200 মিটার বা 400 মিটারে দ্বিতীয় পুরস্কারের জন্য প্রস্তুতি নিত, কারণ সবাই জানতো প্রথম পুরস্কার শিবুর জন্য বাঁধা। তো সেবার নেতাজি স্টেডিয়াম মাঠে জেলাভিত্তিক এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম পুরস্কার 10,000 টাকা। ক্লাসে খেলার স্যার খবরটা জানাতেই প্রথমে হাত তোলে অনিমেষ, ক্লাসে থার্ড হয়। যথারীতি শিবুও নাম দেয়। হঠাৎ বেরোনোর সময় খেলার স্যার অনিমেষকে ডাকে, কিরে তুই নাম দিবি কেন? 1 মাস পর ফাইনাল পরীক্ষা, এখন খেলাধুলা করবি? স্যার আসলে বাবার পা ভেঙে যাওয়ার পর এখন আর সবজি নিয়ে হাঁটে যেতে পারে না, বাড়িতে ঠোঙা বাঁধে, তাই ভাবলাম। স্যার ওর চুলে হাত বুলিয়ে চলে যায়। পেছনের বেঞ্চে বসা শিবুর পেন ফাইটিং খেলা হাত কয়েক সেকেন্ড একটু থমকে দাঁড়ায়। খেলার দিন যথারীতি মাঠ ভর্তি দর্শক, বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা এসেছে। প্রত্যেকেরই শরীরী ভাষায় স্পষ্ট যে বিনা লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। বিচারক মণ্ডলীতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও মাঝ মাঠ তত্ত্বাবধানে আছেন স্বয়ং শিবুর স্কুলের খেলার স্যার। সবাই চনমনে মেজাজ, কেউ শ্যাডো প্র্যাকটিস করছে, কেউ বা পেশিদের মতিগতি ঠিক আছে কিনা একটু হাত পা নাড়িয়ে দেখে নিচ্ছে। তবে অনিমেষের চোখে মুখে নিদ্রাহীন রাতের প্রতিফলন স্পষ্ট। যথারীতি 400 মিটার দৌড়ের প্রতিযোগীদের ট্রাকে প্রস্তুত হয়ে দাঁড়ানোর জন্য ঘোষণা করা হলো। সকলেই প্রস্তুত। বন্দুকের আওয়াজ হওয়ার সাথে সাথে সবাই ছোটা শুরু করল। প্রত্যাশা অনুযায়ী শিবুই সবার আগে ছুটছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে অনিমেষ তার শরীরের গন্ধ নেওয়া দূরত্বেই ছুটছিল। চারিদিকে গগন ভেদী চিৎকার, শিবু শিবু। প্রায় 100 মিটার বাকি থাকতে হঠাৎ করে শিবু পড়ে গেল। পুরো মাঠ যেন শ্মশানের নিস্তব্ধতা গ্রাস করে। সকলের চেতনা যখন আকস্মিক ক্রোধবশত দাঁড়িয়ে দেওয়া পোষা কুকুরের গুটি গুটি পায়ে ফিরে আসার মতো শরীর মহলে প্রবেশ করে, ততক্ষণে অনিমেষ ফিনিশিং পয়েন্টের দড়ি ছিটকে বেরিয়ে গেছে।
যথারীতি মঞ্চে যখন অনিমেষের হাতে 10,000 টাকার চেকটা তুলে দেওয়া হয়, পুরো মাঠ করতালিতে ফেটে পড়ে। সেই আওয়াজে শিবুর করতালির আওয়াজও মিশেছিল। মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা খেলার স্যার তখন শিবুর ঠোঁটে ঝুলে থাকা দুর্বোধ্য হাসির কারণ খুঁজছিলেন। পরের দিন টিফিন পিরিয়ডে খেলার স্যার শিবুকে ডাকলেন। হ্যাঁ রে শিবু, কাল তুই পড়লি কি করে? ও স্যার মোচটকে। দেখি তোর কোন পায়ে লেগেছে? ডান পায়ে স্যার। না 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 স্যার, বাঁ পায়ে। না 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 ডান পায়ে, ডান পায়ে। স্যার ওর দিকে শূন্য দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন, তুই অনেক বড় হয়ে গেছিস। সত্যি স্যার? আমি লম্বা হয়ে গেছি? স্যার একটু বলেন স্যার, আমি কতটা লম্বা হয়েছি? স্যার হেসে বললেন, সেটা মাপার মতো ফিতে এখনো আবিষ্কার হয়নি। লেগেছে গল্পটার মধ্যে মনুষ্যত্ব এবং মানবিকতার জয়যাত্রা হচ্ছে। গল্প শুনতে শুনতে তো খেলার মাঠে পৌঁছে গেছিলাম এবং শিবুর যে পিছিয়ে পড়া একটি শিশু, সে যে সবার থেকে এগিয়ে গেছে, তার ওইটুকু বয়সে তার মানবিকতার যে ঝলক আমরা এই গল্পে দেখতে পেলাম, এই ঝলক অতুলনীয়। এর একটা সমালোচনা করছি। সেই সমালোচনা হচ্ছে এই, নাটা যখন পড়ে গেল তখন কিন্তু বোঝা গেল যে ও ইচ্ছে করে পড়েছে এবং লেখক গল্পটা সেই দিকেই নিয়ে যাবে। আমি মনে করেছিলাম হয়তো অন্যদিকে যাবে, কিন্তু তারপর থেকে গতানুগতিকভাবেই এগিয়েটা গেল। গল্পটা সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানে শিবুর চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরকম মানুষ এখন খুব কমে গেছে। সমাজে এরকম মানুষ আরও হোক, এটাই আছে। বাংলা সাহিত্য পত্রিকার আজকের 146তম পাঠচক্রের আসরে এখন আমাদের কাছে একটি ছোট্ট গল্প তৈরি, ছোট গল্প বাকি আকাশ শিরোনামে তার গল্পগ্রন্থ পত্র হারানো শিল্প, লকডাউন পেজ ও অন্যান্য গল্প লেখক দীনবন্ধু বিশ্বাস আমাদের কাছে পাঠ করছেন। ধন্যবাদ। এই কিছুদিন আগে এটার আবরণ উন্মোচন হয়েছে। তারই 220 পাতায় একটি অনুগল্প বাকি আকাশ। সারি সারি বালকের দল বসে আছে সিঁড়ির ধাপে ধাপে, বসে আঁকো প্রতিযোগিতার প্রতিযোগী এরা। কেউ আঁকছে বিশাল নদীর উপর ছোট্ট একটা নৌকা, কেউ আঁকছে বিরাট পাহাড়ের বাঁকে প্রথম সূর্য ওঠার ছবি। সব থেকে ছোট যে ছেলেটি, ওই বাবা, সে বসেছে একেবারে দলের মাঝখানে। পেছনে দাঁড়িয়ে আছে তার মা। কচি কচি হাত দিয়ে সে এঁকে চলেছে। বিশাল বিশাল তাল গাছ আর বিরাট আকাশ, আকাশকে রং দিয়ে ঢাকছে বাবাই। আকাশ আকার দায় পড়েছে এই ছোট্ট বাবাইয়ের উপরে। মাত্র 5 মিনিট বাকি, পেছন থেকে মা বলে উঠলো, বাবাই আঁকো আঁকো, তাড়াতাড়ি আঁকো, সম্পূর্ণ আকাশটা এখনো বাকি, আঁকো। এই তো আঁকছি মা, তাল গাছগুলোকে আগে একটু নং করে দিই, তারপর। কচি কচি ছোট্ট আঙুলে অত বড় গাছ আঁকে বাবাই। মা আবার তাড়া দেয়, তাড়াতাড়ি কর, আকাশের রং বোলাও। বাবাই আকাশের রং দেয়। শেষ ঘন্টা পড়ে যায়। বাবা এখনো আকাশের রং আঁকে, তুলি বুলিয়ে যায়। তার আকাশ আঁকা আজও শেষ হয়নি। নমস্কার। শেষটা করবে কি করে? যদি শেষ সে করে দেয় তাহলে তো ইনকমপ্লিট ছবি হয়ে যাবে। মা বলছে শেষ কর। ওর মা বলছে শেষ কর, শেষ কর। অনন্ত আকার এ কি করে শেষ করবে? আমরা এই সাধারণভাবে যারা কম বুঝি বলবো না, সাধারণ মনের মানুষ, যারা খুব সরল মনের মানুষ, তারপর আমরা সব কিছুকেই ওই ছোট্টর মধ্যেই দেখতে চাই। কিন্তু যারা সাহিত্যিক হয়, কবি হন, শিল্পী হন, তাদের মনের ভেতরের প্রসারতা অনেক বেশি। তারা আকাশকে ওই
মানে ওইভাবেই দেখে। হ্যাঁ, আমি এই গল্পটা যখন শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে হলো আমার ভেতরের বাবাইটা ঠিক একইভাবে আঁকা শিখে চলেছে, এবং এটাই আমাদের সব থেকে বড় সমস্যা। আমরা এখন আঁকা শেষ করতে পারিনি আকাশ, আর ওইটা শেষ করার জন্য প্রতিনিয়ত ছুটেই চলেছি। আর ওই জন্যেই আমরা ওই পেছনে দাঁড়ানো মায়ের ওই শেষ কর আর নিজেদের তুলির টানে শেষ না করবার যে কষ্ট, এই দুটোর মাঝে পড়ে আমরা বড্ড কষ্ট পাই সারাক্ষণ। সবসময় এটা ভেতরে একটা যন্ত্রণা তৈরি করে। এই আমাদের যে বৃহৎ বড় আকাশ, এইটা লাগেনি, এটা একটা জীবনের একটা পর্যায়ে লেগেছে। আসলে আমাদের জীবনটা না এক একটা পর্যায় দিয়ে তৈরি করা। মা ছোটবেলায় মা বলে এটা তোর দ্বারাই হবে, তুই কর। আমি করছি, আমি চেষ্টা করছি, কিন্তু আমি পেরে উঠছি না। মা বলছে হবে হবে, বাকি আকাশ জীবনে। মা বলছে এই নিয়ে বড় হচ্ছে, এরপরে বিয়ে দেবো, বিয়ে দেওয়ার পরে আবার তার বাচ্চা। কিন্তু আমি মনে হচ্ছে আমার জীবনের এই বড় ইতিহাসটা আমি শুধু তৈরিই করছি, কোথাও কোনো শেষ নেই, অসীম ইনফিনিটি। এখানে একটি ছোট্ট শিশুর মনস্তাত্ত্বিক বিষয়, সে লেখাটা আঁকাটার বিষয়টা হয়তো নিজে থেকেই নির্বাচন করেছে, বা তার মা বলে দিয়েছে বলে করেছে, বা তাকে বলা হয়েছে এইভাবে আঁকো। কিন্তু ওই ছোট্ট শিশু ওই ছোট্ট মনে, ছোট্ট চোখে, ছোট্ট কচি কচি হাতে সে কিন্তু প্রকৃতিকেই দেখতে পেয়েছে। গল্পের অনুগল্প মানে অসাধারণ, বলার মানে এক শব্দে বলতে গেলে অসাধারণ। বাস্তবে বাবাইয়ের মতো অনেক ছেলে মেয়েরা আজও সরকারি চাকরি পাওয়ার যে আকাঙ্ক্ষা করছে, তাতে রং ভোলাতে কখন তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে, কখন পেছনে থাকা মা চলে যাচ্ছে বুঝতে পারছে না। তারা আজও আকাশে রং করেই যাচ্ছে, কবে শেষ হবে যাবে না। মনের কথা বলেছিস। আচ্ছা, 146তম আমাদের স্বাধীন বাংলা সাহিত্য পত্রিকা, আমাদের এটা ক্যাপশন, এসো স্বাধীন মনে মুক্ত কথা বলি, শির দ্বারা সোজা রেখে সত্য পথে চলি। এই ব্যানারের তলায় আমরা প্রত্যেক মাসে বসি। 146তম মাসে আমাদের মধ্যে আছেন জয়া চট্টরাজ, আমাদের কেন্দ্রীয় কমিটিতে উনি আছেন। নাটকের নাম মুখোশ। রাজদরবারে পেয়াদা চরিত্র, প্রথম চরিত্র আর কি। হাঁটু হাঁটু আজ শুধু মুখোশ বিক্রেতা, মুখোশ তৈরির কারিগর ছাড়া কেউ রাজসভায় প্রবেশ করতে পারবে না। ভিকিরি নিকিরি যত রোজ ধর্ণা দেবে সকাল হলে। রাজার কোষাগার ফাঁকা করার তাল সব। রাজামশাইয়ের কড়া হুকুম ঢেরা পিটিয়ে সমস্ত গ্রামকে জানানো হয়েছে। কানে কি তুলো গুজে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? বেরো এখান থেকে। আগন্তুক, আমি সব জানি, আমিও মুখোশ নিয়ে এসেছি ভাই, দয়া করে আমার ভেতরে যেতে দাও, আমি রাজামশাইয়ের ডাকেই এসেছি। পেয়াদা, তুমি মুখোশ বেচো? তা তোমার মুখোশ কোথায়? দেখো কোথায় তোমার ঝোলা? হাত তো ফাঁকা, মজা করা হচ্ছে, দূর হও, রাজামশাইয়ের অনুমতি নেই। বিক্রেতা, তোমরা শোনো আমার কথা, দয়া করো আমায়, রাজসভায় যে আমায় যেতেই হবে, বড় প্রয়োজন। পেয়াদা, এই কে কোথায় আছো? প্রহরী, একে বাইরে বের করে দিয়ে রাজদরবারে গেটে দাঁড়াও। পূব দিকে যে সমস্ত প্রহরী মোতায়েন আছে তাদের এখানে পাঠাও শীঘ্র। পাইক বরকন্দাজ ডাকো, সিংহদুয়ারে পদাতিক লেঠেল জড়ো করো। কি মতলবে কোত্থেকে এসেছে কে জানে। প্রহরীর দল, যে আগে, এই চল, কোনো গোল দেখলে হুঁশিয়ার। আগন্তুক, আমি তুচ্ছ এক ফেরিওয়ালা, আমার জন্য এত কিছুর দরকার হবে না ভাই। এ কি জ্বালা হলো বলো দেখি, গরিব প্রজা বলে রাজার দর্শন পাবো না? রাজামশাই শুনেছি বড় মহান, তোমরা আমায় কেন ঢুকতে দেবে না? এই আমি এখানে বসলাম, দেখি কি করে আমায় তারাও তোমরা। যত খুশি পাইক পেয়াদা বরকন্দা জানো, আমি নড়ছি নে, এই বলে দিলাম। হ্যাঁ, আমার মতো একটা প্যাকাটিকে তাড়াতে এত লোক বল? রাজার বড় দুর্ভাগ্য, সব অপদার্থ বসেছে।
যদি আমায় না ঢুকতে দাও সব নালিশ করবো রাজসভায়, তখন দেখবে কেমন মজা, টের পাবে ক্ষণ। মাথা ফুটে মরবে এইখানে, রাজার দুর্নাম ছড়াবে ভিন রাজ্যে, হাসি যাবে। দেখো এখন কি করবে পেয়াদ। কিন্তু আচ্ছা জ্বালা দেখছি। ওহে, তোমাদের কি মত? অন্যান্যরা, রাজদরবারে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া অসম্ভব, তবে রাজসভায় রাজার কানে কথাখানা তুলে দেয়া যেতে পারে। তার অনুমতি পেলে তবেই প্রহরী পাঠানো হোক। রাজদূত, মহারাজ, প্রহরী সংবাদ এনেছে একজন আগন্তুক রাজদরবারের ফটকে বড় গোল বাঁধিয়েছে। সে নিজেকে মুখোশ বিক্রেতা বলে দাবি করছে, অথচ তার হাত খালি, কোনো কথাই মানছে না। কেবল বলে চলেছে মুখোশ আছে, সে তার রাজা মশাইকেই কেবল দেখাবে। রাজা, বড় গম্ভীর সমস্যা। সভাসদগণ কি বলো? সভায় পারিষদবর্গ কানাকানি করে নিল। একবার সুযোগ দেয়া যেতে পারে, তবে খুব সাবধান, তৎপর থাকতে হবে সকলকে। বেচাল দেখলেই তড়িঘড়ি বন্দি করতে হবে রাজা। বেশ, এতই যখন জেদ ধরেছে, তাকে বন্দি বানিয়ে সেনাপতিকে রাজদরবারে পেশ করতে নির্দেশ দাও। তবে তার যুক্তিকে সে যদি মেলে ধরতে না পারে আর অন্য কোনো মুখোশ কারিগর তা খণ্ডন করে, তবে তার মৃত্যুদণ্ড অনিবার্য। তা জ্ঞাত করে সম্মত হলে সভায় প্রবেশের অনুমতি সে পাবে। রাজি থাকলে আনো তাকে। প্রহরী, রাজামশাইকে মুখোশ দেখিয়ে সন্তুষ্ট করতে হবে, আর অন্য মুখোশওয়ালাদের মুখোশ থেকে তা 1000 গুণ ভালো হতে হবে, নইলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তুমি রাজি থাকলে চলো। আগন্তুক, বেশ, আমি রাজি, নিয়ে চলো। সেনাপতি, হুজুর, এই সেই আগন্তুক, মুখোশ ফেরিওয়ালা। রাজা, কোথায় তোমার মুখোশ দেখাও, শীঘ্র ঝোলা খোলো। সভায় সকলে উদ্গ্রীব। আগন্তুক, প্রণাম হুজুর, আমি হতদরিদ্র, অতি সাধারণ প্রজা আপনার। যদি অপরাধ না নেন, তবে আমি তা ধীরে ধীরে প্রদর্শন করতে পারি। তবে কি? ভনিতা না করে আসল কাজে এসো। রাজার সময় নষ্ট হলে তোমায় ধুলোয় নস্যাৎ করে দেব। রাজদরবারে একটা নিয়ম শৃঙ্খলা আছে। আগন্তুক, হে রাজন, আমার কাতর নিবেদন, আমায় শৃঙ্খলা মুক্ত করে দেন যদি, তবে আপনাকে এবং সভাসদবর্গকে আমার মুখোশগুলি উন্মোচন করে সকলের সামনে প্রদর্শন করতে পারব। মহারাজ, আরও একটি নিবেদন আছে। আমি সকল মুখোশ কারিগর এবং বিক্রেতাগণের প্রদর্শনের পরেই আমার মুখোশগুলো উন্মোচন করব। যদিও তার প্রয়োজন হবে না, এমনিতেই মানে রসিকতা হচ্ছে সবাই এসে। নাটকটা মানে সত্যিই খুব মজাদার, এক মনে শুনছিলাম, খুব ভালো লাগছে এই কারণে, হীরক রাজার দেশে আমরা অনেকদিন আগে দেখেছিলাম। সত্যজিৎ রায়ের ডাইরেক্টর ছিলেন বোধহয়, তা আজও প্রাসঙ্গিক। আর এইটা মনে হলো আমি এইগুলো দেখছি, আমি মনে হলো বর্তমান চিত্রপট আমি দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগলো। বর্তমান চিত্রপটটাকে খুব অল্প সময়ের মধ্যে আর একবার রিভিশন করে নিলাম আমরা, খুব ভালো লাগলো। না, আমি বেশি কিছু বলতে পারি না। দাদা বলো। ভালো লেগেছে। আমি বলি আর কি, নাটকটা মনে হচ্ছিল হীরক রাজার দেশে। প্রতিদিনই যে আমরা দেখাই অঙ্গভঙ্গ দেখাই, কিন্তু অন্যরকম দেখলাম হীরক রাজার দেশে। অন্য আঙ্গিকে নিয়ে এসছে। মুখোশের যে এত রকম ব্যবহার করা যায়, মানে আমি সত্যি নাটক দেখছিলাম, ভাবছিলাম যে আমি যদি পরিচালক হতাম, তাহলে খুব চিত্তাগ্রহ, মানে বাচ্চাদের মনে হচ্ছে যেন একটা বাচ্চাদের ওই যে রাক্ষসের মুখোশ আনতাম, খুব এনজয় করে দেখতে হয়তো ভালো লাগতো, কিন্তু ভেতরে একটা ইনার মিনিং আছে, এটা হলো। আর যেটা সীমাবদ্ধতার কথা আমার মনে হলো আর কি, শ্রোতা হিসাবে, যে নাটকটা কোথাও একটা একঘেয়েমি মতো হচ্ছে, মানে একই রকম বারবার আসছে তো, এবং একটা একঘেয়েমিতা। আর এটা আরো একা পড়লে পরে পড়ার জন্য, মানে যখন চরিত্রগুলো বলবে তখন হয়তো একটু একঘেয়েমিটা কম লাগবে। আর একটা যেটা মনে হচ্ছিল যে শেষটায় একটু গল্প, মানে নাটকটা তো ডায়লগ, হ্যাঁ, শেষটায় একটু গল্পের একটা মোড়ক চলে আসে শেষের দিকটায়, যেমন করে আমরা গল্প করতে মানে ডায়লগ বেসিস করা হয়নি, কিন্তু উপস্থাপনটা বা আপনার যে বিন্যাসটা
আর সমাজকে যে ধরার, আপনার মধ্যে একটা রম্য রচনার একটা ইয়ে রয়েছে, আপনি অনেক রম্য রচনা আমি শুনেছি, পাঠ করেছি, তা সেই রম্যতার দিক থেকে যেভাবে আপনি ধরেছেন, নাটকের দিক থেকে এটাকে প্রহসন বলে, ফার্স প্রহসন ধর্মী একটি নাটক, সেই প্রহসন মহতা কিন্তু নাটকটার মধ্যে আছে। আমার বেশ বেশি ভালো সাল লেগেছে। ঠিক করে আমাদের মধ্যে আছে রুনু ঘোষ। ওর সম্পর্কে যেটা বলা, আমাদের তো 12 বছরের চলন। রুনু যখন অনেক অল্প বয়স, অনেক আগে থেকে রুনু আসে। আমার মনে আছে আমরা প্রায় 5 বছর আগে বলবেন, আমরা সাহিত্যকে পোস্টারিং করেছিলাম বছর 5 আগে। সেটা বোধ হয় শুধু শান্তিপুর নয় দেওয়াদা, নদিয়া বা তার বাইরেও প্রথম যে আমরা সাহিত্যকে আমাদের এখানে যে শান্তিপুরের কলাতীর্থ আছে, সেই কলাতীর্থের দেওয়ালে আমরা সাহিত্য পোস্টারিং করেছিলাম, ছবি নয়, এক্সিবিশন সাহিত্য। সেখানে আমরা কবিতাগুলোকে সুন্দর করে, আপনি ছিলেন, কবিতাগুলোকে কীভাবে টানানো এবং ভীষণ মানুষের সাড়া পেয়েছিলাম। সে সময় থেকেই রুনু আসলে, রুনু আজকে এসছে কবিতা শোনাতে, আমরা কবিতা শুনি। রুনু ঘোষ। কবিতার নাম হচ্ছে কারা খসা। চূড়ান্ত সীমানা ছিন্ন করে এক আত্মবিশ্বাসী নারী রক্তের দাগ লাগা প্রেমের আবরণ খসিয়ে যেন হেসে চলেছে। চারিদিকে বাতাসে বুদবুদ বোমার গন্ধ। আবেগ শব্দটিকে তুচ্ছ করে সমাজের অমানবিক বাস্তবতাকে ভালোবাসার রঙে রাঙাতে চাইছে ওই প্রতিরক্ষা দপ্তরের তরুণ ছেলেটি। তার দৃঢ় চোখ দুটি মা, বাবা, বোনদের বারুদের আগুন থেকে বাঁচাতে চায়, কিন্তু প্রেমিকাকে মৃত্যুর দ্বারে দাঁড় করে। এটার ভেতর পর্যন্ত ঢুকতে পারে আমার বোধগম্য হয়। এটা হতে পারে আমার অপরাধ, আমি ঠিক বুঝতে পারি যে একটি ছেলে প্রতিরক্ষায় চাকরি করে, সে তার পেশা হচ্ছে সীমান্তে, তার পেশার কারণে সীমান্তে সে আছে, এবং সেই সময় যখন চলছে লড়াই, চারিদিকে বোমা, বারুদের গন্ধ, গুলি, সেই সময় তার চোখে তার পরিবার, তার বাবা মা, ভাই বোন ইত্যাদিরা, কিন্তু তার এখনো বিয়ে হয়নি, তার একটা প্রেমিকা রয়েছে। ও বলতে চাইছে যে সেই প্রেমিকার কথা কি তার মনে আছে এরকম? পুরো এই ভাষায় আমি বলতে চাইছি যে শুধু কবির কাছে আমার প্রশ্ন, এত হতাশা কেন, এত কেন প্রেমের প্রতি রাগ? যে প্রেম একটা সুন্দর ছেলে মেয়ে, কবিতায় তো আমরা সব কিছু সুন্দর দেখব, এত ক্র্যাশ কেন? এক এক রকম প্রকাশ হয় কবিতা। কবিতার ভেতরে যখন কোনো অনুভূতি খুব জমাটভাবে বাস্ট করে, যেরকম আমার স্পন্টানিয়াস ওভারফ্লো বা পাওয়ারফুল ফিলিংস, ঠিকই কবিতার মধ্যে একটা নেতিবাচকতা বটে, কিন্তু বাস্তবতাও আছে। বাস্তবতা বলতে যে সত্যি তো প্রতিরক্ষা খাতে চাকরি করছে, কিন্তু আমরা কি সত্যি সবাইকে রক্ষা করতে পারছি? দেশ যদি মানুষের মনে হয়, তা সে দেশের আমিও তো একজন। তাহলে আমি দেশকে রক্ষা করার জন্য আমার সমস্ত, আমি বলতে আমার সঙ্গে যারা প্রত্যক্ষ যুক্ত, দেশের সঙ্গে তো আমি যুগ বটে, কিন্তু আমার বাবা মা, আমার একান্ত নিজের করে ভেবেছিল যে মানুষটা, তাদের সবাইকে কি আমি রক্ষা করতে পারছি? পারলাম না তো। অথচ আমি প্রতিরক্ষায় ডিপার্টমেন্টে চাকরি করি। একটা শ্লেষ, একটা ব্যঙ্গ কিন্তু এর মধ্যে আছে, এবং এর মধ্যে যদি আরেকটি পর্দা নামা যায়, তাহলে এটাও বোঝা যায় যে তাহলে আসলে প্রতিরক্ষা ডিপার্টমেন্টে যারা পাঠিয়ে দেয় ওই ঝুঁকি নিয়ে কাজ করতে, যারা হয়তো ঠান্ডা ঘরে থাকেন, তারা নিজেরা প্রতিরক্ষা ডিপার্টমেন্টে চাকরি করলেও ওই সীমান্তে করছে না। যে ছেলেটির ঝুঁকি আছে বলেও শুধুমাত্র বেকারিত্ব যন্ত্রণা সে ওভারকাম করতে চায় বলে সে চাকরিটাই গেছে, যেতে হবে বটে, তার বাবা মাকে সে দেখতে হবে, কিন্তু তার জন্য যে অপেক্ষা করে থাকে সেই মেয়েটি, সেই মানুষ, তার কথা কিন্তু ভাবে, তার কথা ভাবলেও ভাবে, ফিরে আসা নেই, কিন্তু জানে না ভাবলেও কোথা থেকে। কিন্তু মানে যদি তার বিয়েটা হয়ে যায় তাহলে সে একটা স্থান পায়, কিন্তু প্রেমিকা হিসাবে কিন্তু তার কোনো জায়গা নেই। আমার এই কবিতায় এটুকুই বোঝায় যে আমার সব কবিতা আমি
এবং এটাও ঠিক দিদি, আমি আরো স্থূলভাবে বলবো যে আমি তো প্রতিরক্ষা খাতে গিয়ে আমার বুকে গুলি লেগে আমি মরে যেতে পারি। ফলে আমার বাবা মার প্রতি যে দায়িত্ব থাকে সেটা হচ্ছে আমার হয়তো আমার বাবা মার অন্তত আর্থিক সংগতি হবে না, মরে গেলে টাকা পয়সা না, কিন্তু আমার প্রেমিকা প্রেমিকা কি পাবে? সে তো শুধু আমার ছোট সে কি পেল? সে না সে আমার আদর পেয়েছিল, তাকে কি